প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে সামনে বাজেট আসছে এবং মানুষ আসলে বিভিন্ন ট্যাক্স ইস্যুজ নিয়ে ব্যক্তি, কোম্পানি, সব ধরনের লোকই আসলে জানতে চায় যে সামনে কি হচ্ছে। সো অ্যাজ পার্ট অফ দ্যাট এফোর্ট টিভিএস আমরা যে প্রতিদিনই বাজেট নিয়ে কিছু রিপোর্ট করছি যে সামনে কি আসতে পারে। সো সেটারই পার্ট হিসেবে আমরা আজকে যেটা করেছি যে মিনিমাম টার্নওভার ট্যাক্স যেটা করা হয়েছে ব্যবসা বাণিজ্যের উপরে, তো সেটা আসলে রিফান্ড হওয়ার কথা, অ্যাডজাস্ট হওয়ার কথা, তো সেটা আসলে রিয়েলি হয় না এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি। তো সামনের বাজেটে আসতে পারে যে এটা আসলে কোনোভাবে এই রিফান্ডটা অ্যাডজাস্টমেন্ট হবে, এরকমের কিছু বাস্তবভিত্তিক কিছু পলিসি করা হচ্ছে। তো রিপোর্টটি করেছেন টিভিএস সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, আমরা রিয়াদের সাথে এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে মিনিমাম টার্নওভার ট্যাক্স রিফান্ড বিষয়টা কি, আগে সহজভাবে একটু দর্শকদের বলেন। সাজাদ ভাই, ধন্যবাদ। টার্নওভার ট্যাক্স আগে আমি একটু ক্লিয়ার করি আমাদের দর্শকদের জন্য। সেটা হলো, আপনি অ্যাডজাস্টমেন্ট বলছেন, আসলে অ্যাডজাস্টমেন্ট না, অ্যাডজাস্টমেন্ট গত বাজেটেই ব্যবস্থাটি এসেছে। এবার যেটি আসছে সেটি হলো রিফান্ড, মানে ফেরত দেওয়া সহজ ভাষায়। এটি এতদিন ছিল না। এখন টার্নওভার মানে হলো কোনো কোম্পানি যদি সারা বছরে তার যে বিক্রি হয় সেই বিক্রির উপরে উনি সরকারের একটা সার্টেন পার্সেন্টেজ, 1% থেকে 3% আছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও আছে। তো বেভারেজের উপরে তো আরও বেশি মনে হয়। বেভারেজের উপরে 3%, শুরুতে বেশি ছিল, পরে কমিয়ে এখন এটা 3%। বেভারেজ কোম্পানি আছে, তামাক কোম্পানি আছে, মোবাইল ফোন কোম্পানি আছে। এর বাইরে একটা বড় সংখ্যক কোম্পানি, বাংলাদেশে প্রায় 3 লাখের মতো কোম্পানি আছে। এর মধ্যে 30,000-এর মতো তারা রিটার্ন সাবমিট করে। এই 30,000 কোম্পানির বেশিরভাগই আসলে এই মিনিমাম ট্যাক্সের আওতার মধ্যে আছে, তারা মিনিমাম ট্যাক্স দিতে হয়। এখন অন্যান্য সেলসের উপরে এটি তার বার্ষিক বিক্রির উপরে, ইয়েস, মানে লাভ লস কোনো বিষয় না, লাভ লোকসান বিষয় নয়। এখন এটি যেটি এনবিআর করতে যাচ্ছে, ধরুন প্রবলেমটা হয় কেউ যদি সে কারো কাছ থেকে 1% ট্যাক্স নিল মিনিমাম ট্যাক্স হিসেবে তার টার্নওভারের উপরে, ট্যাক্স কোনো একটা কোম্পানি হয়তো 1 কোটি টাকার ট্যাক্স এনবিআর কেটে নিল। এখন তার যদি বছর শেষে হিসাব করে দেখা যায় যে না, তার 1 কোটি টাকার বেশি আয় হয়েছে, তাহলে উনি বাকি অংশটা এনবিআরকে দেবেন, যেটা শুরুতে এনবিআর নিল। কিন্তু যার কম আয় হয়েছে, তাহলে উনি কি ফেরত পাবেন? উত্তর হচ্ছে এতদিন এই ব্যবস্থাটা ছিল না, এতদিন ফেরতের ব্যবস্থা ছিল না। গত বছর যেটা ছিল সেটি হলো সমন্বয়ের সুযোগ। সমন্বয় কীরকম? ধরুন এই বছর কারো কাছ থেকে 1 কোটি টাকা নিল, ওনার অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে, হয়তো যে পরিমাণ প্রফিট আয় হয়েছে তার উপরে আসলে ট্যাক্স আসে 70 লাখ টাকা, তাহলে 30 লাখ টাকা ওনার সমন্বয়ের সুযোগ আছে। সমন্বয় কিভাবে করা যাবে? পরবর্তী বছরে উনি যখন বেশি প্রফিট করবেন, সেই বেশি প্রফিট দিয়ে কাটাকাটি হয়ে যাবে, সমন্বয় হবে। কিন্তু যদি প্রফিট এখন মুশকিল হচ্ছে, প্রফিট যদি উনি না করতে পারেন পরবর্তী বছর বা তার পরবর্তী বছর যদি ওই রেঞ্জে প্রফিট না করতে পারেন, তাহলে তো ওনার বছরের পর বছর এরকম সমন্বয়ের অংশ খালি বড়ই হতে থাকবে। তো এটি নিয়েই আসলে ব্যবসায়ীদের উদ্বেগ। বাংলাদেশে যারা বিদেশি বিনিয়োগকারী আছে, স্থানীয় ব্যবসায়ী আছে, এটি ইন্টারন্যাশনাল যে ট্যাক্স কমপ্লায়েন্স সেটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, ট্যাক্স জাস্টিসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ ট্যাক্সের মূল বিষয় হচ্ছে যিনি আয় করবেন তিনি ট্যাক্স দেবেন। এখন যিনি আয় কম করছেন তিনি সেই কম হারে ট্যাক্স দেবেন, যিনি আয় করছেন না, মানে লোকসান করছেন, উনি কেন ট্যাক্স দেবেন? তো এই জন্যই আসলে বাংলাদেশে যারা বিদেশি ব্যবসায়ী আছে তারা, তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলি অথবা স্থানীয় বিনিয়োগ না আসার জন্য এটা একটা বড় বাধা, যে আপনি কেউ আয় না করলেও তার কাছ থেকে আপনি জোর করে ট্যাক্স নিয়ে নিচ্ছেন, কাইন্ড অফ এরকম। তো এই জন্যই এই বছর এনবিআর আসলে যেটা করতে যাচ্ছে সেটি হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় হয়তো দিয়ে দেবে, যে 3 বছর হতে পারে, 3 বছর অথবা 5 বছর। 3 বছর আমরা যতদূর জেনেছি সেটি হলো 3 বছরের মধ্যে উনি যদি কর্তৃত্ব কর, যেটি ওনার কাছ থেকে মিনিমাম ট্যাক্স হিসেবে নেওয়া হলো, উনি যদি সমন্বয় করতে না পারেন এই সময়ের মধ্যে মুনাফা দিয়ে, তাহলে পরের বছর থেকে উনি রিফান্ড পাবেন। এবং এই রিফান্ডটা ওনাকে অফিসে এসে কর্মকর্তাদের কাছে কাগজপত্র দিতে হবে এরকম নয়, এটি ইলেকট্রনিক্যালি ফেসলেস ব্যবস্থায় তার ব্যাংকে এটা চলে যাবে, ক্রেডিট হয়ে যাবে, ব্যাংকে চলে যাবে। এখন একটি প্রশ্ন এখানে আসে, সেটি হলো এই যে এনবিআর 2014-15 অর্থ বছরে এনবিআর
এই মিনিমাম ট্যাক্স ব্যবস্থাটা ইন্ট্রোডিউস করেছিল। তাহলে কেন এটি করতে গেল? এটি ইন্টারন্যাশনালি যেহেতু স্বীকৃত কোনো ব্যবস্থা নয়, ট্যাক্স জাস্টিসের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশ আমাদের প্রতিবেশী কোনো দেশে এরকম সিস্টেম আছে? প্রতিবেশী কোনো দেশে থাকলেও নিশ্চয়ই তাদের অ্যাডজাস্টমেন্টের একটা মেকানিজম আছে, অর্থাৎ ইনি যাতে ফেরত পেতে পারেন সেটির একটা মেকানিজম আছে। বাংলাদেশে সেই মেকানিজমটা টোটালি বন্ধ ছিল, গত বছর কেবলই চালু হলো। সেটিও আসলে ব্যবসায়ীদের জন্য এটি সুবিধাজনক নয়, ফেরত পাবে না। এটি চালু করেছিল মূলত বাংলাদেশে, আপনি জানেন আমাদের কোম্পানিগুলোর মধ্যে কমপ্লায়েন্সের ঘাটতি আছে। হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানি যারা, তারা তুলনামূলক একটু কমপ্লায়েন্স, কিন্তু এই কমপ্লায়েন্সের ঘাটতি মানে কি, উনি ট্যাক্স ফাঁকি দিতে চান, উনি প্রফিট হলে প্রফিট দেখান না, উনি নানানভাবে হয়তো এই উনি হয়তো খরচ বেশি দেখিয়েছেন, নানান কায়দায় উনি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখেন, বা লোন দেখায়, মানে এমনভাবে উনি দেখান যে ওনার আয় হয়নি। তো ওনার যদি আয় না হয় তাহলে তো ট্যাক্স পাচ্ছে না, সরকার তার প্রকৃত অর্থে হয়তো কোম্পানিটা প্রফিট করছে, আয় করছে, কিন্তু উনি এমন কায়দায় উনি দেখাচ্ছেন যে এনবিআরআর সেটি সরকার পাচ্ছে না, সরকারের যে প্রকৃত রাজস্ব পাওয়ার কথা, তাহলে সরকার বঞ্চিত হচ্ছে। আবার এনবিআরের সেই ক্যাপাসিটি ছিল না বা নেই যাতে যে এই কোম্পানি যে ফাঁকি দিচ্ছে বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অথবা যিনি ফাঁকি দিচ্ছেন সেটি ধরবে। ফলে কি করেছে, এক ধরনের এই ব্যবস্থাটা যে অ্যাটলিস্ট সরকার যাতে কিছু পায়, কিন্তু এটি কোনো আসলে কার্যকর কোনো ব্যবস্থা হতে পারে না, উচিত না। তো এনবিআর এর সেই ক্যাপাসিটি কেন থাকবে না? ইকোনমি এত বড় হচ্ছে, এটা কোম্পানিগুলো আসলে এটা তো অডিট করলে আই থিংক এটা তো খুব ডিফিকাল্ট কোনো বিষয় না। আমাদের একটা মানে ওই যে বললাম হাজার হাজার কোম্পানি আছে, বাট এনবিআর এর ওই অনেস্টি বা সিনসিয়ারিটিটা থাকতে হবে। সিনসিয়ারিটি বলতে আপনি খেয়াল করবেন, গত 2 দশক ধরে আমরা এনবিআর এর অটোমেশন, ডিজিটাইজেশনের বহু কথা শুনছি, ইন্টিগ্রেশনের কথা শুনছি। আপনার আপনি জানেন আমাদের ইকোনমির একটা বড় অংশ কিন্তু গ্রে ইকোনমি, মানে ইনফর্মাল, এখনো ক্যাশ বেসড ইকোনমি, এখনো ক্যাশ বেসড ইকোনমি। এটা পৃথিবীর বহু দেশে অলমোস্ট ক্যাশ বেসড চলেই গেছে, কমে গেছে। আমাদের এখন আমরা এটির উপরেই পুরোপুরি বলতে গেলে নির্ভরশীল। এর বাইরে আপনার এনবিআর যে এত বছর ধরে এত ডিজিটাইজেশন, অটোমেশনের কথা বলছে, কার্যকর তেমন কিছু আসলে এখন পর্যন্ত হয়নি। একদম হয়নি তা নয়, যেটি হয়েছে এটি আসলে প্রত্যাশার তুলনায় খুবই কম। এই বছর থেকে অনলাইনে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ম্যান্ডেটরি, ব্যক্তি করদাতাদের রিটার্নটা অনলাইনে নেওয়া শুরু করেছে। কোম্পানির আগামী বছর থেকে নেবে, আগামী বছর থেকে ভ্যাট অনলাইনে নেওয়া শুরু করবে। একটা গতি আসতেছে সামনের দিকে আমরা শুনছি। তো এরকম কথা আমরা অতীতেও শুনেছি। আসলে বহু বছর চলে গেছে, বহু লম্বা সময় চলে গেছে, এনবিআর অটোমেশন তেমন কিছু করতে পারেনি, যেটি আসলে তার ক্যাপাসিটির ঘাটতি ছিল। ধরুন একটা প্রতিষ্ঠান কোথায় কোথায় লেনদেন করে, ব্যাংকে, এখনও কিন্তু এনবিআর এর ব্যাংকের সঙ্গে কোনো ধরনের ইন্টিগ্রেশন এখন করতে পারেনি। আপনার সিটি কর্পোরেশন আছে, যে হাউজিং যে অর্থাৎ ভূমি অধিদপ্তর, যাদের ঘর বাড়ি, অথবা ডিপিডিসি, যে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রদানকারী, গ্যাস বিদ্যুৎ লাইন যারা দেয়, তারা তো যার বাড়ি আছে, যার অ্যাপার্টমেন্ট আছে, এই ধরনের। তো এই কোম্পানির ক্ষেত্রে যদি এরকম চালু করা যেত, সেই সক্ষমতা নাই বলেই এনবিআর আসলে এটি করেছে। বাট এইটি করার ফলে যেটা হলো, কমপ্লায়েন্ট করদাতাদের জন্য, যিনি প্রকৃত অর্থেই লোকসান করছেন, মুনাফা করতে পারছেন না, বা এনবিআর যা নিয়ে নিচ্ছে তার চেয়ে কম মুনাফা করছেন, তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো এটি একটা গুড মুভ। হ্যাঁ, এই গত 3-4 বছর অন্তত ধরেন যে আমরা তো জানি যে অর্থনীতির চাকা আসলে অনেকটা স্থবির বা স্লো, তো অনেক বিজনেসেই তো লস হচ্ছে, সেটা তো আমরা দেখছি। সো রিয়াদ, তাহলে এই যে ব্যবসায়ীরা কি বলছে, এটা তাদের কিভাবে হেল্প করবে? ওকে, বুঝলাম যে তারা এটা চায়, কেন তারা আসলে এটার জন্য খুবই যে উদ্যোগটা ভালো বলছে, এটি হচ্ছে তাদের কি সুবিধা দিবে এটা? আপনি খেয়াল করবেন একটা পরিষ্কার বিষয়, যেটা যে যখন কারো মুনাফা কম হওয়া সত্ত্বেও ওনার কাছ থেকে ট্যাক্স নিয়ে নেয় সরকার, তখন তার কি হয়, ক্যাপিটাল কমে যাচ্ছে। তো মানে ক্যাপিটাল ইরোশন যেটা পরিচিত। এখন বা যিনি লোকসানি প্রতিষ্ঠান, তার বছরের পর বছর ধরে যদি এভাবে, আমরা একটা মোবাইল ফোন কোম্পানি সম্পর্কে জানি, তাদের কাছে একটা বড় পরিমাণের টাকা সরকার নিয়েছে মিনিমাম ট্যাক্স হিসেবে, তো কিন্তু কোম্পানিগুলো প্রফিট করতে পারেনি। এখন হতে পারে কোম্পানিগুলো প্রফিট কোনোভাবে হয়তো ফাঁকি দিয়েছে বা দেয়নি। তা আপনি যদি ফাঁকি দেয়, তাহলে আপনার দরকার হচ্ছে আপনি সেই সক্ষমতা অর্জন করা যে সেই ফাঁকি ধরবেন, কিন্তু আপনি ধরতে পারছেন না। আপনি যেভাবে টাকা নিচ্ছেন, এটা তো আসলে তার প্রফিট হচ্ছে না। আমরা শুনলাম বাংলালিংক প্রায় 900 কোটি বা 800 কোটি এরকম একটা ভালো অ্যামাউন্ট দিয়েছে। রবি তাও 1000 কোটি টাকার উপরে এক্সট্রা সরকারকে দিয়েছে। তো এটি তো আসলে তাদের, রবি কিন্তু এই বছর থেকে মুনাফায় এসেছে বা গত বছর থেকে প্রফিট করেছে, ফলে এখন তারা হয়তো স্বস্তিতে এসেছে। এখন যা নিচ্ছে তার চাইতে বেশি তার ট্যাক্স হয়, কিন্তু একটা লম্বা সময় ধরে তো তাদের উপর ট্যাক্স ছিল।
এই কারণে এখন যেটা হবে যে এটি যদি না রিফান্ড দেয় তাহলে তার যে ক্যাপিটাল কমে যাচ্ছিল সেটি হবে না, এটা রিইনভেস্টমেন্টের সুযোগ হবে। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা দরকার, এই সুযোগে কিন্তু অন্য আরেকটি কাজও হচ্ছিল, সেটি হলো ধরুন মিনিমাম ট্যাক্স নিয়ে নিচ্ছে, তার প্রফিট হচ্ছে না, কিন্তু যখন বছরের পর বছর মিনিমাম ট্যাক্স না দেখায় কোনো কোনো কোম্পানি কি করে, তখন লোকসান না দেখিয়ে যে পরিমাণ ট্যাক্স নেয় ওই পরিমাণ উনি প্রফিট দেখায়। এখন অ্যাকচুয়ালি তার প্রফিট হয়নি, প্রফিট নেই, কিন্তু কেউ কেউ ওই পরিমাণ পরবর্তীতে প্রফিট দেখাচ্ছে। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে কথা বললাম, তো এটি কেন করে, এটি করার কারণ হচ্ছে তাহলে উনি অন্য কোনো সোর্স থেকে আনডিসক্লোজড মানি উনি এখানে ঢোকাতে পারবেন, ঢোকানোর সুযোগ হবে। অর্থাৎ উনি যেহেতু ওনার প্রফিট না হওয়ার সত্ত্বেও নিয়ে নিয়েছে, ফলে ওই পরিমাণ উনি মানে ব্ল্যাক মানি, সহজ কথা ব্ল্যাক মানি দেখানোর সুযোগ, ফলে ব্ল্যাক মানি আনডিসক্লোজড মানি যাই হোক উনি সেটি দেখাতে পারবেন। বিশেষ করে আপনি জানেন বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং তারা যে এক্সপোর্ট করে 1% তাদের সোর্স ট্যাক্স কেটে নেয়, 1% কিন্তু সবার যে পরিমাণ ট্যাক্স কেটে নেয় সবার একই হারে মুনাফা হয় না, কারো বেশি হয়, এটা বড় অংশ আছে যাদের কম হয়। তো যিনি কম হয় উনি কিন্তু লোকসান কখনোই দেখাচ্ছেন না, যে পরিমাণ ট্যাক্স নিচ্ছে উনি ওই পরিমাণেই প্রতি বছরই ওনার আয় দেখাচ্ছেন, অ্যাকচুয়ালি আয় হয়নি উনি আয় দেখাচ্ছেন। তাহলে কি হচ্ছে, ওনার ক্যাপিটাল বাড়ছে কাগজে কলমে, ফলে উনি অন্য কোনো সোর্স থেকে এনে এই টাকা এখানে দিয়ে দিতে পারছেন। এই ধরনের অনিয়মগুলোর সুযোগ রয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ওকে, তো আপনি কি অর্থনীতিবিদদের সাথে? আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেছি। এখানে আরেকটা বিষয়, অর্থনীতিবিদরা বলছেন যে হ্যাঁ এটি এনবিআর এর একটা গুড মুভ, কিন্তু যেটি করতে হবে এখন সেটি হলো যে কমপ্লায়েন্সটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই যে এনবিআর একটা সুযোগ দিচ্ছে, রিফান্ডের সুযোগ, আপনি জানেন এনবিআর এর টোটাল ট্যাক্সের আমরা যদি যে পরিমাণ এখন মিনিমাম ট্যাক্স এনবিআর আদায় করছে বিভিন্ন সেক্টর থেকে, এটি প্রায় 32-35টির মতো সেক্টর থেকে এগুলোকে মিনিমাম ট্যাক্সের সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ফেরত পাবে না। তো এটি যদি হয় তাহলে সব মিলিয়ে এনবিআর যে পরিমাণ ট্যাক্স আদায় করে তার 60% ট্যাক্স এই খাত থেকে এইভাবে আদায় হয়। এখন যদি রিফান্ড দিতে শুরু করে, যদি এনবিআর ওখানে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারে, যে কোম্পানিগুলো যদি ফেক অ্যাকাউন্ট দেখিয়ে প্রচুর রিফান্ড দিতে শুরু করে, লস দেখায়, কম প্রফিট দেখায়, তাহলে তো সরকারের বিপুল রাজস্ব লস হওয়ার আশঙ্কাও আছে। ফলে এই সময়ের মধ্যে এনবিআরকে এইটি নিশ্চিত করতে হবে যে যাতে কেউ ফেক অ্যাকাউন্ট দেখিয়ে রিফান্ড নিতে না পারে, অর্থাৎ স্বচ্ছতা যাতে আসে, যিনি রিফান্ড পাওয়ার দাবিদার উনিই যাতে রিফান্ড পান, যিনি ফাঁকিবাজ উনি যাতে ফাঁকি দিয়ে রিফান্ড নিতে না পারেন, এটি নিশ্চিত করতে হবে। রাইট রিয়াদ, আমরা অনেক ইনসাইট জানলাম যে আসলে এটার ভালো মন্দ, এটার রিস্ক আছে। সো এনবিআর এর সক্ষমতা, এনবিআর কি নিজস্ব অডিটর আছে? জাস্ট কিউরিয়াস। এনবিআর এর অডিটর মানে এনবিআর এর অফিসগুলো থেকে অডিট হয়। তো এই অডিটের একটা নিয়ম হচ্ছে এরকম যে তারা হয়তো একটু বিপুল পরিমাণ, যেহেতু রিটার্ন সাবমিট হয়, তাদের যে জনবল আছে সেটি দিয়ে সব হয় না, ফলে যেটা হয় তারা র্যান্ডম বেসিসে বা রিস্ক বেসড কিছু অডিট করে। কিন্তু আই মিন যে ধরেন যে প্রফেশনাল অডিটর যারা ধরেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা প্রফেশনাল যারা সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, সো এই ধরনের লোকজন কোম্পানির অ্যাকাউন্টস ব্যালেন্স শিট তো অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে। এনবিআর এর নিশ্চয়ই ট্যাক্স অফিসগুলোতে তাদের যে লোকবল আছে তারা এইগুলো, এই অ্যাকাউন্টগুলো তারাও বুঝে, তাদের মাঠ পর্যায়ে যারা আছে তাদের হয়তো ওই হেল্প নেওয়ার দরকার হয়, নেওয়ার দরকার হলে কেউ হয়তো আনঅফিসিয়ালি নিতে পারে কারো কাছ থেকে, কিন্তু তাদের ওই ওয়ার্কফোর্স আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যেটি, এই অডিট করতে গেলে সেখানে আবার অনিয়মের সুযোগ আছে। ধরুন কোনো কোম্পানিকে ধরে বললো যে আপনার এই সমস্যা আছে, তখন এক ধরনের নেগোসিয়েশন করে কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়, এতদিন ম্যানুয়াল বেসড যেটা ছিল। তবে এনবিআর একটি ভালো কাজ করেছে ইতিমধ্যে, সেটি হচ্ছে এখন রিস্ক বেসড অডিট, অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করেছে, সেখানে কিছু বেঞ্চমার্ক ঠিক করে দেওয়া হয়েছে যে কোন কোন ক্রাইটেরিয়াটা রিস্ক, তাহলে এই রিস্কের মধ্যে যেই কোম্পানির গুলো পড়বে তাদেরকে সফটওয়্যার সিলেক্ট করবে যে হ্যাঁ এই কোম্পানিটি এই কারণে রিস্কি, ফলে এটিকে আপনি অডিটের জন্য সিলেক্ট করতে পারেন। ইতিমধ্যে আপনি জানেন প্রায় 60 বা 70 হাজারের মতো ব্যক্তি, 60,000 প্লাস আরও 5,000 মেবি কোম্পানি, এসব প্রতিষ্ঠানকে সফটওয়্যারের মাধ্যমে আসলে সিলেক্ট করা হয়েছে অডিটের জন্য। ওকে রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।